আপনি ঘর পুড়িয়ে দিয়ে আপনি মানুষের কাছে গিয়ে বলছেন দেখেন আমার ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। ঘরটা পোড়ালো কে? আমরা নানান ধরনের ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময় পার হয়ে একটা পার্টিকুলার ব্যাপারে আমরা একদিন ঐক্যমত্যে পৌঁছেছিলাম, সেটিকেও কি ভয়ঙ্কর ভাবে বিএনপি নষ্ট করে দিল। একবার ভাবুন তো, বিএনপি যদি বিচারপতিদের বয়স বাড়ানোর মতো ওই কূট সিদ্ধান্ত, ওই নোংরা সিদ্ধান্তটুকু না নিত, তাহলে কি আজকের রাজনীতিতে আপনি তত্ত্বাবধায়ক সরকার বা 111 এগুলো নিয়ে কি আপনাকে কথা বলতে হতো? তাহলে আপনি কেন বিএনপিকে এই প্রশ্ন করছেন না যে তাই তো আপনি বিচারপতিদের বয়স বাড়িয়ে আপনার মনোনীত বিচারপতি হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা করতে চেয়েছিলেন? কেন? আপনি কেন এই চালাকিটুকু করেছেন? এই চালাকিটুকু করার কারণেই তো 111 সরকার এসেছে, এই চালাকিটুকু করার কারণেই তো সব রাজনীতিবিদরা গ্রেফতার হয়েছে। আপনি এই চালাকিটুকু করেছেন বলেই তো আপনার কোর্টে রিট হয়েছে। আপনি এই চালাকিটুকু করেছেন বলেই তো আদালত সেটার উপরে ভিত্তি করে সমস্ত কিছু বিবেচনা করে এই তত্ত্বাবধায়ক সরকারকে আমাদের বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশনের বিরুদ্ধ বলে। ইনফ্যাক্ট 2024 সালের 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই কেয়ারটেকার গভর্নমেন্ট, এটি ছিল আলোচনার অন্যতম বিষয়বস্তু। বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দল বলে দাবি করা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওরফে বিএনপি বারবার বলে এসেছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছাড়া তারা নির্বাচনে যাবে না এবং এই ব্যবস্থার প্রতি তাদের পূর্ণ আস্থা আছে। কিন্তু যখন এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার উন্মেষ ঘটেছিল, অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ যখন এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা প্রবর্তনের জন্য আন্দোলন সংগ্রাম করেছিল, সে সময় এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বলেছিল পাগল ও শিশু ছাড়া বাংলাদেশের কেউ নিরপেক্ষ নয় এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তারা প্রবর্তন করতে চায়নি। আর প্রবর্তন করতে চায়নি বলেই 1996 সালের 15ই ফেব্রুয়ারি তারা একতরফা নির্বাচন করেছিল। পরবর্তী সময় বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং নানাবিধ বাম দল যারা রয়েছে বাংলাদেশে, তাদের সম্মিলিত আন্দোলনের ফলে তত্ত্বাবধায়ক ব্যবস্থা প্রবর্তিত হয়। পরবর্তী সময় এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কি হলো বিষয়াদি যখন সামনে চলে আসে, তখন বেশিরভাগ মানুষই এই সময়ে বলে থাকেন যে বাংলাদেশ আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তনের প্রথম সারির রাজনৈতিক দল হলেও পরবর্তী সময়ে তারাই এই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে। এই কথাটা কতটুকু সত্য? আমাদের কাছে যা এভিডেন্স রয়েছে, আমরা যা জানি, সেটি হচ্ছে তত্ত্বাবধায়ক ব্যবস্থা আদালতের মাধ্যমে বাতিল হয়েছে। কিন্তু আমাদের এটা দেখার বিষয় হচ্ছে যে এই তত্ত্বাবধায়ক সরকারের এত সংগ্রাম, এত কিছুর পরে কি এমন ঘটনা ঘটেছিল যেটির কারণে তত্ত্বাবধায়ক সরকারকে বাদ দিতে হলো। সেই উপনির্বাচনে এমন ভাবে কারচুপি করা হয় এবং ভোট রিগিং এর এমন নজির তৈরি করা হয় যে সময় বাংলাদেশের আপামর জনতা বা সাধারণ মানুষ উপলব্ধি করতে পেরেছিল যে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রচলন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। পরবর্তী সময়ে বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশে প্রবর্তিত হয় 1996 সালের 1 নং আইনের মাধ্যমে। এত সংগ্রামের মধ্য দিয়ে বা এত ঘটনার মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার আসবার পরে কি হয়েছিল আমরা সেটি জানতে হলেও কিছু ইতিহাসের দিকে নজর দিব। 2001 সালে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের ক্ষমতার শেষে যখন সেটি হস্তান্তর করে, 2001 সালের 2 অক্টোবর তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমেই জাতীয় সংসদ অনুষ্ঠিত হয়। এই জাতীয় সংসদ নির্বাচনের ফলে বিএনপি অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করে এবং সেই সরকার চলছিল। তৎকালীন বিএনপি সরকার 2004 সালের মে মাসে একটি সংশোধনী বিল সংসদে আনে। সেই পরিবর্তনগুলো বা সেই সংশোধনীগুলো কি ছিল? সংরক্ষিত মহিলা আসনের যে 30টি আসন সংরক্ষিত ছিল সেটিকে 45-এ উন্নীতকরণ এবং বাংলাদেশের যেই উচ্চ আদালতের বিচারপতি রয়েছে তাদের বয়স অর্থাৎ তাদের অবসরের বয়স 65 থেকে 67-তে করে নিয়ে আসা হয়।
আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে নারীদের 30 আসন থেকে 45 আসন করা এবং বিচারপতিদের বয়স 65 থেকে 67, অর্থাৎ তাদের অবসরের বয়স 2 বছর বাড়িয়েছে। তাদের সমস্যা কোথায়? সমস্যাটা অনেক গভীরে। এই বিচারপতিদের বয়স বাড়ার পেছনে একটা ভয়ঙ্কর অসৎ উদ্দেশ্য ছিল। অসৎ উদ্দেশ্যটা কি? সেটি হচ্ছে যে বিএনপি মনোনীত একজন বিচারপতি এম এ হাসান তখন ছিলেন অ্যাপেলেট ডিভিশনে। তিনি একসময় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন এবং বিএনপি যখন প্রথম প্রতিষ্ঠিত হয় তার একজন সদস্য ছিলেন। আমি ধরে নিলাম বিএনপির সাথে তার সংযোগ ছিল, বিএনপি একসময় করত, পরবর্তীকালে তিনি বিচারপতি হয়েছেন। এখানেই ব্যাপারটা থেমে থাকেনি। বিএনপি যেটি করেছে যে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে, অর্থাৎ বিচারপতি হাসানের থেকে যিনি বয়োজ্যেষ্ঠ ছিলেন তাকে প্রধান বিচারপতি না করে বিচারপতি হাসানের বয়স কম থাকার পরেও তাকে প্রধান বিচারপতি করা হয়। কেন করা হয় এবং কেনই এই বয়সের ব্যাপারটা সংশোধনী করা হলো? তত্ত্বাবধায়ক সরকারের পুরো বিষয়টাই ছিল যে সর্বশেষ যেই প্রধান বিচারপতি অবসর গ্রহণ করবেন তিনি পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন। তাহলে মেকানিজমটা এমন ছিল যে বিচারপতি হাসান যখন অবসর গ্রহণ করবেন এবং তারপরে যিনি অবসর গ্রহণ করবেন সেটি হয়ে যাবে ইলেকশনের পর। বিচারপতি হাসান অবসর গ্রহণ করবার পর আর কোনো বিচারপতি অবসর গ্রহণ করবেন না, ফলে তিনি শেষ বিচারপতি হিসেবে থাকবেন। যদি এই 65 থেকে 67 বছর বয়সের পুরো ব্যাপারটা না থাকতো তাহলে কি হতো? তাহলে হতো বিচারপতি হাসান অবসর গ্রহণ করতেন এবং তারপরে যিনি প্রধান বিচারপতি হতেন তিনি অবসর গ্রহণ করতেন, ফলে তিনি হয়ে যেতেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। শুধুমাত্র বিচারপতি হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা বানাবার জন্য এই পুরো সংশোধনীটি আনা হয়েছিল। যখন এই মেকানিজম দৃষ্টিকারে রাজনীতিবিদদের এবং সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই দেখতে পায়, তখনই প্রসঙ্গ চলে আসে যে বিচারপতি হাসান কে ছিলেন, তার রাজনৈতিক পরিচয় কি ছিল। যেটা আমি বলেছি, তিনি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন, তিনি বিএনপির একজন প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে বিচারপতি থাকা অবস্থাতে তিনি কুমিল্লাতে গিয়েছিলেন দুটো মাজার জিয়ারত করবার জন্য। ঠিক সে সময় বিএনপির 2 জন বড় রাজনীতিবিদ তার সাথে দেখা করেন, ফুলের শুভেচ্ছা জানান এবং তাদের নেতাকর্মীরা তাকে ক্রমাগত অভিনন্দন জানাতে থাকেন। এর মধ্যে একজন ছিলেন কুমিল্লা বিএনপির সাধারণ সম্পাদক জনাব জাহাঙ্গীর এবং আরেকজন মনোনয়ন প্রত্যাশী ভবিতব্য এমপি জনাব বাপ্পি। এই ঘটনাগুলো বিচারপতি হাসানের পূর্ববর্তী রাজনৈতিক পরিচয় এবং বিএনপির এই সংশোধনীর পেছনের কুটচাল, এই সবকিছু মিলে এমন ভাবে প্রশ্নবিদ্ধ করে যে তত্ত্বাবধায়ক সরকারের পুরো যে সিস্টেমটা সেটি প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। অথচ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনা হয়েছিল এমন যে একটি দল যখন ক্ষমতায় থাকবে, তাদের ক্ষমতা যখন মেয়াদ শেষ হবে, তখন একজন নিউট্রাল ব্যক্তিবর্গ আসবেন যারা শুধুমাত্র 3টি মাসের জন্য এসে এই নির্বাচনকে পরিচালনা করবেন, যাতে করে নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন না আসতে পারে। এই সাজানো গোছানো পুরো সিস্টেমটাকে বিএনপি নষ্ট করে দেয়। একবার ভাবুন তো যে একটি তত্ত্বাবধায়ক সরকারের সিস্টেমটা কি চমৎকার ছিল, সেটিকে চালাকি করে কুটচাল দিয়ে নষ্ট করে দেবার পর যখন পরবর্তী সময় ফখরুদ্দিন মঈনুদ্দিনের শাসন আমল আসে, 3 মাসের বদলে তারা 2টি বছর শাসন ক্ষমতায় থাকে। বাংলাদেশের বড় 2টি দলের 2 নেত্রীকে, অর্থাৎ বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপির বেগম খালেদা জিয়া, এই 2 নেত্রীকে রাজনৈতিক থেকে অপসারণ বা -2 ফর্মুলার কথা আমরা জানি, সেটা তারা চেষ্টা করেছিল। বিভিন্ন রাজনীতিবিদের বিরুদ্ধে ভুয়া মামলা, নানান ধরনের হয়রানি তারা করেছিল। অর্থাৎ যেই নষ্টটা বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের সিস্টেমে করেছিল সেটি তাদেরকে দংশন করে। এই যে আওয়ামী লীগকে আমি তীরবিদ্ধ করতে চাই, একবার নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন তো, আমি আপনাদেরকে এখন পর্যন্ত যা বলেছি নিজেকে প্রশ্ন করুন। তাই তো এই তত্ত্বাবধায়ক সরকার নষ্ট করলো কে? এই তত্ত্বাবধায়ক সরকারকে পুরো কলুষিত করেছিল
বিএনপি তত্ত্বাবধায়ক সরকারটুকু হয়েছিল বাংলাদেশের মতো এমন একটা রাজনৈতিক দেশে যেখানে কোনো বিষয়ে কোনো রাজনীতিবিদরা ঐক্যমত্যে পৌঁছাতে পারেন না। আমরা নানান ধরনের ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময় পার হয়ে একটা পার্টিকুলার ব্যাপারে আমরা একদিন ঐক্যমত্যে পৌঁছেছিলাম, সেটিকেও কি ভয়ঙ্কর ভাবে বিএনপি নষ্ট করে দিল। একবার ভাবুন তো, বিএনপি যদি বিচারপতিদের বয়স বাড়ানোর মতো ওই কূট সিদ্ধান্ত, ওই নোংরা সিদ্ধান্তটুকু না নিত, তাহলে কি আজকের রাজনীতিতে আপনি তত্ত্বাবধায়ক সরকার বা 111 এগুলো নিয়ে কি আপনাকে কথা বলতে হতো? তাহলে আপনি কেন বিএনপিকে এই প্রশ্ন করছেন না যে তাই তো আপনি বিচারপতিদের বয়স বাড়িয়ে আপনার মনোনীত বিচারপতি হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা করতে চেয়েছিলেন? কেন? আপনি কেন এই চালাকিটুকু করেছেন? এই চালাকিটুকু করার কারণেই তো 111 সরকার এসেছে, এই চালাকিটুকু করার কারণেই তো সব রাজনীতিবিদরা গ্রেফতার হয়েছে, এই চালাকিটুকু করার কারণেই তো আপনার 2 বছর ধরে একটি অনির্বাচিত সরকার ছিল। আপনি এই চালাকিটুকু করেছেন বলেই তো আপনার কোর্টে রিট হয়েছে, আপনি এই চালাকিটুকু করেছেন বলেই তো আদালত সেটার উপরে ভিত্তি করে সমস্ত কিছু বিবেচনা করে এই তত্ত্বাবধায়ক সরকারকে আমাদের বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশনের বিরুদ্ধে বলেছে। যদি এই সিস্টেমের অপপ্রয়োগ বিএনপি না করত, আজ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের সিস্টেমটা ভালোভাবেই থাকতো। এখন আপনি ঘর পুড়িয়ে দিয়ে আপনি মানুষের কাছে গিয়ে বলছেন, দেখেন আমার ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। ঘরটা পোড়ালো কে? আমি দর্শকদের কাছে শুধু একটা প্রশ্ন রেখে যাব, তত্ত্বাবধায়ক সরকার এই বিএনপি কেন নষ্ট করলো, সেটার জবাব আমি